আরজিকর তদন্তে কলকাতা পুলিশকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। একের পর এক প্রশ্নও তুলল শীর্ষ আদালত। ময়না তদন্তে খুন স্পষ্ট হওয়ার পরেও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হলো, কেন দেহ সৎকারের পর এফআইআর করা হলো। কলকাতা পুলিশের তদন্তে বিস্ময় প্রকাশ প্রধান বিচারপতির। বিচারপতি পারদিওয়ালা বললেন, তার ৩০ বছরের পেশাদারী জীবনে এমন তদন্ত দেখেননি। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় দিনের শুনানি। প্রথম দিনের শুনানিতে কলকাতা পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। এই দিনও একের পর এক প্রশ্ন তোলে। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, চিকিৎসকের দেহ সৎকারের পর রাত 11:45 এফআইআর করা হয়েছে, এটা বিস্ময়কর। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকরের ঘটনার তদন্ত করছে সিবিআই। এদিন সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী বলেন, ঘটনার পঞ্চম দিন থেকে তদন্ত শুরু করেছি, ততদিনে ঘটনাস্থল অনেকটাই বদলে গিয়েছে। তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, কি হয়েছে প্রতি মিনিটের টাইমলাইন আমাদের কাছে রয়েছে, ভিডিওগ্রাফিও করা হয়েছে। প্রধান বিচারপতি তখন বলেন, ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, ঘটনাস্থলের নয়। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, মহিলা চিকিৎসকের দেহ সৎকারের পর মামলা রুজু করা হয়েছে। সিবিআই এর আইনজীবী বলেন, যে হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ এবং খুন, সেই হাসপাতালেই ময়না তদন্ত হয়েছে। রাজ্যের আইনজীবী সিব্বল পাল্টা বলেন, আমাদের কাছে টাইম লাইন ধরে ভিডিওগ্রাফি করা আছে, কখন কি হয়েছে। কপিল সিব্বলের যুক্তিতে সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বলেন, জিডি করা হয়েছিল সকাল 10:10 আর রাত 11:45 পর ক্রাইম সিন সিল করা হলো। খুবই চিন্তার বিষয় মিস্টার সিব্বল। রাজ্যের আইনজীবী সিব্বল পাল্টা বলেন, এই তথ্য ঠিক নয়, খবর পাওয়ার পর থেকেই পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে। তখন বিচারপতি জে.বি. পারদিওয়ালা বলেন, কখন ময়না তদন্ত হয়েছিল। রাজ্যের আইনজীবী জানান, সন্ধ্যে 6:10 থেকে সন্ধ্যে 7:10 মধ্যে। বিচারপতি পারদিওয়ালা পাল্টা প্রশ্ন করেন, আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কখন দায়ের করলেন। কপিল সিব্বল বলেন, রাত 11:30 নাগাদ। বিচারপতি পারদিওয়ালা তখন জানতে চান, এটা কি অস্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তে খুন স্পষ্ট হওয়ার পরেও কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলো। এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। রাজ্যের আইনজীবী বলেন, গেজেট নোটিফিকেশন মেনে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়, নিয়ম মেনেই সব পদক্ষেপ করা হয়েছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, আপনাদের কথা মানছি, কিন্তু দেহ উদ্ধারের 14 ঘন্টা পর কেন এফআইআর রুজু করা হলো। অধ্যক্ষের তো কলেজে এসেই এফআইআর করা উচিত ছিল। এরপরই বিচারপতি পারদিওয়ালা বলেন, ময়না তদন্তে মৃত্যুর কারণ যে খুন তা স্পষ্ট, তারপরে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হলো। আমি আমার 30 বছরের পেশাদারী জীবনে এমন তদন্ত দেখিনি। It raised one of the most important questions, that whether UD, unnatural death case, was registered after the post-mortem, because it is always registered before the post-mortem, and after registering of that UD, the post-mortem is conducted. So on that, West Bengal clarified and it made clear that no, case was registered before the post-mortem, and after registration of the UD, the post-mortem took place. পরবর্তী শুনানি এই মামলার 5ই সেপ্টেম্বর, এবং সেদিন ফের সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট নেওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট জানতে চাইবে যে এই তদন্ত কত দূর এগোলো। যদিও এদিন রাজ্যের তরফ থেকে দাবি করা হলেও কতদূর পর্যন্ত এগিয়েছে সিবিআই এর তদন্ত সে বিষয়ে কোনো আলাদা করে মন্তব্য বাইরে আসেনি। ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা, নয়াদিল্লি। চিকিৎসকরা কাজে যোগ দিন। আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এই সুপ্রিম বার্তার পরেই কর্মবিরতি প্রত্যাহার করে নেন দিল্লি এইমসের ডাক্তাররা। আরজিকরের ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি। রোগীদের ভোগান্তি চরমে, পরিস্থিতি মোকাবিলায় ফের বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ বলে, চিকিৎসকদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কাজে ফিরুন, চিকিৎসক সমাজ কাজে ফিরুক। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, আরজিকরের এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল। বিচার এবং নিরাপত্তা চেয়ে পথে ডাক্তার এবং ডাক্তারি পড়ুয়ারা। কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। এ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট।
সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার নাগপুরের চিকিৎসকদের আইনজীবী বলেন, আন্দোলনকারী চিকিৎসকদের হেনস্থা করা হচ্ছে, তাদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তখন বলেন, আগে চিকিৎসকদের কাজে যোগ দিতে বলুন, কাজে উপস্থিত না থাকলে আমরা কিভাবে বলবো তাদের উপস্থিত ঘোষণা করতে? ডাক্তারদের আগে কাজে যোগ দিতে বলুন, তারপর আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। আরজি করের ডাক্তারদের আইনজীবী বলেন, রেসিডেন্ট ডাক্তার এবং ইন্টার্ন মিলিয়ে 70 জন আতঙ্কিত। সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমাদের কাছে নাম দিন, সিআইএসএফ বিষয়টি দেখবে। এরপর প্রধান বিচারপতি বলেন, কারা হুমকি দিচ্ছে জানা দরকার। ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে সবাই নিজেদের মতামত জানাতে পারবেন। এর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে পোর্টাল চালুর নির্দেশ দেওয়া হচ্ছে। মঙ্গলবার দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে সুপ্রিম কোর্ট। এদিন শুনানিতে প্রধান বিচারপতি বলেন, আদালতের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তারপর আশা করা যায় আন্দোলনকারী চিকিৎসকরা কাজে ফিরবেন। চিকিৎসকদের আইনজীবী বলেন, ডাক্তাররা কাজে ফিরলে তাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়। আমরা জানতে পেরেছি বাংলার আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং প্রশাসন। প্রধান বিচারপতি তখন বলেন, ডাক্তাররা কাজে ফেরার 1 সপ্তাহের মধ্যে কোনো সমস্যায় পড়লে জানাবেন। নির্দেশ দিচ্ছি, যারা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা হবে না। সব ডাক্তাররা কাজে ফিরেছেন এটা নিশ্চিত করুন, তারপর আমরা দেখব যেন কোনো কড়া পদক্ষেপ না করা হয়। আমরা তদন্তের গতি প্রকৃতি দেখছি, আমরা শুধু গাইডলাইন তৈরি করে চুপ করে থাকবো না। আমরা নিশ্চিত করব সেই গাইডলাইনগুলি যেন শুধুই খাতায় কলমে না থেকে যায়, বাস্তবে রূপায়িত হয়। তাই এবার স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা উচিত। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করছি। এরপর প্রধান বিচারপতি বলেন, 13 দিন দিল্লি এইমসের চিকিৎসকরা কাজে যোগ দেননি। চিকিৎসকদের অনুরোধ করছি, কাজে ফিরুন, চিকিৎসক সমাজ কাজে ফিরুক। সুপ্রিম কোর্টের এই কড়া বার্তার পর এদিনই কর্মবিরতি প্রত্যাহার করে নেন দিল্লি এইমসের চিকিৎসকরা। আরজি করের ঘটনা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। প্রধান বিচারপতি বুঝিয়ে দিয়েছেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা বরদাস্ত নয়। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বার্তা, আইন আইনের পথে চলবে। শান্তিপূর্ণ আন্দোলনে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ, কিন্তু বিশৃঙ্খল হলে আইনানুগ পদক্ষেপ করা যেতে পারে। আগামী 5ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেও আরজি করে আন্দোলন চলবে সেই বিষয়টা স্পষ্ট করা হয়েছে। আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলবে, রাজ্যের সর্বত্রই চলবে আন্দোলন। এখনই কর্মবিরতি প্রত্যাহার নয়। আজ সিজিওয়ে 10 সদস্যের টিম সিবিআই এর থেকে তদন্তের অগ্রগতি জেনে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত, জানিয়েছেন আন্দোলনকারী ডাক্তার পড়ুয়ারা। আমরা কর্মসূচি হিসাবে সিবিআই অফিসে প্রতিনিধি দল পাঠাচ্ছি। আমাদের প্রতিনিধি দলকে তাঁরা কি উত্তর দেন এবং তাঁরা যেভাবে তদন্ত চালাচ্ছেন সেটার খুব ডিটেলস আমরা পাচ্ছি না। আমরা আগামী শনিবার একটি গণকনভেনশনের ডাক দিচ্ছি, তার স্থান ও সময় আমরা শীঘ্রই জানিয়ে দেব। প্রকৃত অপরাধী কে বা কারা সেটা সম্পর্কে কোনো রকম নিশ্চিত হতে পারিনি এবং যে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রয়ে গিয়েছে, সেই কারণে আমাদের কর্মবিরতি এখনো চলবে।